নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। চতুর্থ দফা নির্বাচন হয়ে গেল। চতুর্থ দফা নির্বাচনে পরাজয়ে অবশ্যম্ভাবী ভেবে দাঁত নোখ সব কিছু তৃণমূল কংগ্রেস বার করলো 8টি আসনে। তারাই উত্তরবঙ্গে প্রায় 10টি আসনে নির্বাচন হয়েছে, 3-3-4। আমাদের হিসেব সেখানে 8-2-এ জিততে চলেছে বিজেপি উত্তরবঙ্গের আসনগুলো নিয়ে, যেটা একদম পাহাড় থেকে শুরু করে মালদহ পর্যন্ত যে নির্বাচনগুলো হলো। আমি তারই প্রেক্ষিতে এইবারের নির্বাচন, যে আসন্ন নির্বাচনগুলো আসছে, সেগুলো একটা একটা করে আমরা লোকসভা নিয়ে কিছু কাজ করব ঠিক করেছি। তার মধ্যে হাওড়া নিয়ে আজকে একটু কথা বলার ইচ্ছে করলো। তার কারণ কি, হাওড়া নিয়ে আপনারা জানেন যে হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় নামক একটি পদার্থ ফুটবলার কিন্তু অপদার্থ সাংসদ হাওড়ার মাটিতে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সাল থেকে পুঁতে রেখেছেন। লোকসভার জেতার পর তাকে সংসদে দেখা যায় বিশ্রাম নিতে নেওয়ার জন্য, এবং তাকে অবশ্যই দেখা যায় লোকসভায় যখন ভোট আসে তখন। আদারওয়াইজ হাওড়ার মানুষের কপালে শিকে ছেড়ে না প্রসূন বন্দ্যোপাধ্যায়। এটা আমি আমার কথা বলছি না, আমি হাওড়ার বহু মানুষের কথা সেটাই আপনাদের কাছে কোট করছি। কিন্তু তা সত্ত্বেও এই অপদার্থ একজন প্রার্থীকে কেন হাওড়ার মাটিতে পুঁতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ একটাই অঙ্ক, যেভাবে দেবকে পুঁতে ফিল্মের গ্ল্যামার নিচ্ছেন, তেমনি হাওড়ায় প্রচুর মোহনবাগানের সমর্থক আছেন। সেই সমর্থকের বেসটাকে কাজে লাগানোর জন্য একদা ফুটবল খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের ঘরের ছেলে ছিলেন, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে সেই ভোটটাকে ক্যাপচার করার লক্ষ্যে হাওড়াতে আবার তৃতীয়বারের জন্য বা চতুর্থ, 2009, 2014, 2019, 2024 চতুর্থবারের জন্য একজন অপদার্থ সাংসদকে, যিনি সংসদে গিয়ে বিশ্রাম নেবেন, ঘুমোবেন, তাঁকে দাঁড় করিয়েছেন। তিনি কথাবার্তাও ঠিকঠাক অসংলগ্ন বলেন, চলাফেরাতেও তার গতি নেই। এমন একজন মানুষকে হাওড়ার মাটিতে পুঁতে রাখলেন কেন? হাওড়া কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে চিরকাল থাকবে? আমি হাওড়ার মানুষকে বলছি, একটু ভালো করে ভেবে দেখবেন তো। একসময় হাওড়া শহরকে বলা হতো সেফিল সিটি, আর সেই হাওড়া কলকাতায় গিয়েছে। হাওড়া পিছিয়েছে কেন? ট্রাফিক জ্যাম নিরন্তর, সমস্ত ফুটপাথগুলো দখল হয়ে গেছে, কনজেস্টেড বসতি, মাল্টি স্টোরিড বিল্ডিং, বেআইনি একটার পর একটা মাল্টি স্টোরিড বিল্ডিং। তারপরে পুরসভা নির্বাচন হয় না, হাওড়াকে বালির সঙ্গে মেশানো হলো, তারপরে বালি থেকে আবার বিচ্ছিন্ন করালো, আবার সেই বিল রাজভবনে পাঠানো হলো। হাওড়া কি গিনিপিগ? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করছি। কিন্তু শুধু হাওড়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের জন্য। তার কারণ নবান্নের ওই বাড়িটা থেকে, 14 তলার বাড়ি থেকে গঙ্গার নীল জল দেখা যায়, যে নীল জলটা দেখার শুভ বলে জ্যোতিষীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। তারপর সেই নবান্নের সেই বিল্ডিংটা দখল, যেটি একটি ব্যবসায়িক কেন্দ্র হওয়ার কথা ছিল বামা বলে, সেইটিকে দখল, এবং নবান্নের 14 তলায় সেই যে উঠেছেন চুরির সাম্রাজ্য তৈরি করে, আর তার নামার ইচ্ছে নেই। কিন্তু বাংলার মানুষ অপেক্ষায় আছেন তাকে হাঁটিয়ে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে পৌঁছানো। আমি এইটুকু মুখবন্ধ দিয়ে আমি হাওড়ার মূল বিষয়ে আসছি, যে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছেই প্রতিবেদন পেশ করতে এসেছি। দেখুন, গত পরশু দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া একটি নির্বাচনী প্রচারে গিয়ে কুৎসিত নোংরা কথা বলেছেন বিজেপি প্রার্থী সম্বন্ধে। বিজেপির প্রার্থী আপনারা জানেন এবারে ডক্টর রথীন চক্রবর্তী। এর আগের বার ছিলেন নন্দিদেব সেনগুপ্ত, সাংবাদিক। এবারে সেখানে ডক্টর রথীন চক্রবর্তী, প্রখ্যাত ডাক্তারবাবু, হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ দুই চিকিৎসা করেন, এবং সেই মানুষটির, তার বাবার নাম হচ্ছেন ভোলানাথ চক্রবর্তী। মানে হাওড়ার মানুষের কাছে তারা দেবতা বলে পূজিত হন। প্রতিদিন সেখানে বিনা পয়সায় হাজার হাজার পেশেন্টের চিকিৎসা করেন এই মানুষটি, যার নাম ডক্টর রথীন চক্রবর্তী। সজ্জন মানুষ, ভালো মানুষ, পরিচ্ছন্ন মানুষ, এবং প্রভূত অর্থের মালিক। তার কারণ তিনি তার পেশেন্ট শুধু দিল্লি, বোম্বে, কলকাতা নয়, লস অ্যাঞ্জেলেস থেকে সিডনি পর্যন্ত তার ডাক্তারের পেশেন্টরা ছড়িয়ে আছে। আমি এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট কথা বলি। আমি আমার বাংলার বার্তার ফেসবুক পেজে একজন ভদ্রলোক আমাকে হঠাৎ মন্তব্য করলেন, আপনার সঙ্গে ডাক্তারবাবু একটু কথা বলবো। তো আমি তাকে লিখলাম, আমি তো ডাক্তারবাবু নই, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার বার্তার পরিচালক। তো বলছেন আপনি ডাক্তারবাবু নন। ওর একটু ধারণা হয়েছে আমি তার আগেই উনি আমাকে একটা কমেন্ট লিখেছেন যে আমার বাবা কলকাতায় থাকেন, আমি সাউথ আফ্রিকায় থাকি, বাবার এরকম একটা অসুস্থতা হয়েছে, সেই নিয়ে ডাক্তারবাবু আপনাকে একটু দেখাতে চাই, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, যদি একটু আমাকে অনুমতি দেন, আমি আমার কলকাতায় থাকা আত্মীয় স্বজনকে বলবো আমার বাবাকে নিয়ে আপনার কাছে যেতে। এত কথা লেখার পর যখন আমি বললাম আমি ডাক্তারবাবু নই, উনি একটু আশাহত হলেন। ভুল করে আমার কাছে চিঠি লেগে, পরে বুঝলাম ডক্টর রথীন চক্রবর্তীকে খুঁজছেন, কেন ওপরে ডক্টর রথীন চক্রবর্তীর নামটা লিখে রেখেছে। এমন একজন মানুষ যিনি সাউথ আফ্রিকা থেকে একজন যুবক তার বাবাকে, অসুস্থ বাবাকে দেখানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন ফেসবুক পেজের মারফতে, সেই মানুষটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি গিয়ে চোর বলে এলেন। আসলে
মুশকিলটা হচ্ছে আজকের দিনে রাজনীতিবিদরা আয়নার সামনে দাঁড়িয়ে অপরকে বিচার করেন। আমি যদি কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, ত্রিপল, রেশনের চাল সমস্ত কিছু থেকে অর্থ লুট করার হাতে আমার দাগ থাকে, তাহলে আমি তো আপনাকে সেইভাবেই ভাববো। মানে আমি বলছি মানুষের রুচিবোধটা সেইখানে দাঁড়িয়ে। আমার ধরুন আমার স্ত্রী কাশীগণ্ড ব্যাংকে কয়লার টাকা ঢুকেছে, আমার শ্যালিকার লন্ডনে কয়লার টাকা ঢুকেছে, আমি বিভিন্নভাবে টাকা গরু, কয়লা, বালি, পাথরে হাতযশ করেছি। এবার আমি আপনাকে চট করে দাগিয়ে দিতে পারবো, আমার সেখানে রুচিবোধে আটকাবে না। আমি বলছি এটাই হচ্ছে সংস্কৃতি। তৃণমূল দলটার সংস্কৃতিতে এখানেই যে তারা নিজেরা যেহেতু ভদ্রলোক নন, তারা যেহেতু সমাজের সুস্থ সমাজের প্রতিনিধি নন, তাদের উত্থানটাই হচ্ছে অন্ধকার জগৎ থেকে, তারা অপরকে সেইভাবে ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বলুন তো? আমি আনন্দবাজার সেটা আবার বড় করে ছেপেছে, হাওড়ার সবাই নাম না করে রতিনকে নিশানা অভিষেকের। কি বলছেন আমি একটু কোট করে আপনাদের পড়ে শোনাই, যেখানে বলছেন যে সরাসরি নাম না করলেও প্রাক্তন মেয়র রতিনকে হাওড়ার সবথেকে বড় চোর দিয়ে অভিষেক বলেন বিজেপির যে প্রার্থী তাকে দল থেকে আমরা বার করে দিয়েছি দুর্নীতির অভিযোগ ছিল বলে। ডক্টর রথীন চক্রবর্তী নাকি দল থেকে বার করে দিয়েছেন। তো ডক্টর রথীন চক্রবর্তী উত্তর দিয়েছেন, তাহলে বহিষ্কারের চিঠিটা আমাকে একটু দেখান। কিন্তু বহিষ্কারের চিঠি তো দেখাতে পারবেন না। ডক্টর রথীন চক্রবর্তী স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসটা ছেড়েছেন। বড় বড় হরফে সংবাদপত্রে সেই শিরোনাম ছিল। ডক্টর রথীন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনি দলটা ছাড়লেন কেন? বলে দলটা করা যাচ্ছে না, বড্ড অসুস্থ মানসিকতা দলের মধ্যে রয়েছে, চৌর্যবৃত্তির মানসিকতা রয়েছে, দলটা করা যায় না। ফলে আমি সরে এলাম, স্বেচ্ছায় দলটা থেকে সরে এলাম। এবং তারপর 2021-এর আগে তিনি দিল্লিতে গিয়ে বিজেপির সদর দপ্তরে জয়েন করেছেন। সেই ইতিহাস আমরা জানি। তাঁকে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দিলেন যে হাওড়ার সবথেকে বড় চোর। আরে কলকাতা কেন, বাংলার সবথেকে বড় চোরের নাম যদি একটা সার্ভে করা হয় না, 99% লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখবেন কিনা আপনারা বলুন, আপনারা যারা দর্শক। এমনকি আমি বলছি তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা, ভোটার যারা, তাদেরও যদি লিখতে বলা হয় যে বাংলার সবথেকে বড় চোরকে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা লিখবেন। আমি লিখব না, আমি বলবো সবথেকে সাধু পুরুষের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন তিনি ডক্টর রথীন চক্রবর্তীকে সবথেকে বড় চোর বলছেন। ফলে এমন একজন সাধু পুরুষকে আমি চোর বলতে রাজি নই। কিন্তু 100 জনের মধ্যে 99 জন মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের লোক, তারাও কিন্তু লিখতে বাধ্য হবেন সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এটা বলছি বলেন, আমি রসিকতা করে বলছি না, আমি অনেক ভেরি সিরিয়াস নোট বলছি। বাংলার সবথেকে কলুষিত যে রাজনৈতিক চরিত্র তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি বলছে কিছু চোরগুন্ডা বদমাইশ ডাকাতদের নিয়ে নাচ গান করে বিরোধীদের বিসর্জন গান করলেই তার কেউ সাধুপুরুষ হয়ে যায় না। সাধুপুরুষ হয় তখনই যখন শেখ শাহজাহানকে ডিফেন্ড না করা হয়। শেখ শাহজাহানকে ডিফেন্ড করেন, কী করেছে শেখ শাহজাহান? সেই শাহজাহানের আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, 265 কোটি টাকা এখনই আইডেন্টিফাইড হচ্ছে, শুধু ভেড়ি মাছের আড়ালে 265 কোটি টাকা। আমার নিজের ধারণা 26,500 কোটি টাকার মালিক হয়তো, তার 10 গুণ বেশি। ফলত আলটিমেটলি এদের প্রোটেক্টর হচ্ছেন শেখ শাহজাহানের প্রোটেক্টর, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রোটেক্টর, পার্থ চট্টোপাধ্যায়ের প্রোটেক্টর, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রোটেক্টর, কুন্তল ঘোষের প্রোটেক্টর, বিনয় মিশ্রর প্রোটেক্টর। ফলে এই প্রোটেক্টরদের নিয়েই যার উত্থান, তিনি ডক্টর রথীন চক্রবর্তীকে চোর বলছেন। দুঃখের লজ্জার আমি শুধু হাওড়ার মানুষের কাছে এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন করব, দয়া করে এই পাপকে বিদায় করুন। প্রসূন বন্দ্যোপাধ্যায় যার নাম, একে সামনে রেখে তোলাবাজির সাম্রাজ্য তৈরি হয়েছে এন্টায়ার হাওড়ায়। আমার মনে হয় হাওড়ার মানুষ এবার ভুল করবে না। আমি এই প্রতিবেদন শেষ করার আগে হাওড়ায় গতবার 2019-এর লোকসভা নির্বাচনের রেজাল্টটা কী হয়েছিল সেই রেজাল্টটা আমি আপনাদের একটু তথ্য দিয়ে শোনাই। গতবার 2019-এর লোকসভা নির্বাচনে 12,22,708 জন ভোট দিয়েছিলেন। 12,22,708 জন ভোট দিয়েছেন। এই 12,22,708 জনের মধ্যে তখনকার বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার নাম ছিল রন্তিদেব সেনগুপ্ত। তিনি 1,03,695 ভোটে হেরেছিলেন। 1,03,695 ভোটে হেরেছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 5,76,711। রন্তিদেব সেনগুপ্ত বিজেপির প্রার্থী পেয়েছেন 4,73,016 ভোট। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 47.18 গতবার পেয়েছিলেন। আর রন্তিদেব সেনগুপ্ত পেয়েছিলেন 38.73%। 1,03,695 ভোটের
50% এদিক ওদিক হয়ে গেলে, অর্থাৎ 50% বিজেপির দিকে চলে এলেই স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে কিন্তু পাশা উল্টে যাবে। এবং শুধু তাই না, আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে, বামপন্থী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন সুমিত্র অধিকারী, তিনি পেয়েছিলেন 1,05,547। বামেদের ভোট আর বিজেপির ভোট একত্রিত করলে স্বাভাবিকভাবেই 1,03,695 লিড তৃণমূলের থাকে না, তৃণমূল হারে। আমি এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আপনাদের কাছে দিচ্ছি। এবারে অবশ্য সিপিএমের প্রার্থী হচ্ছেন তরুণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি কিছুটা ভোট কাটবেন যথারীতি বামেদের ভোট, কিন্তু তার জেতা খুব মুশকিল। আমি খুব ইম্পার্শিয়ালি বলছি, তাহলে জিতবে কে? প্রসূন বন্দ্যোপাধ্যায়? জিতবে কে? ডাক্তার রথীন চক্রবর্তী? আমি আমার একটা অ্যাসেসমেন্ট আপনাদের কাছে বলছি, সেটা দেখুন, ওভার দ্য ইয়ার্স গত 5 বছরে সব থেকে সাফার করা সিটিগুলোর মধ্যে হাওড়া একটা। আর সব থেকে বেশি পেয়েছে হাওড়া কিন্তু দিল্লি থেকেই, তার কারণ গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে সেটা হাওড়াকে রিলেট করেছে, হাওড়ার সঙ্গে কলকাতাকে রিলেট করেছে, এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে সে উদ্বোধন করে গেছেন। আর অ্যান্টি ইনকামবেন্সি ভোট মারাত্মক তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল মানেই চোর সবাই বলেন, হাওড়ার মানুষও বলেন। হাওড়ার প্রচুর নতুন ভোটার হয়েছেন, তারা কেউ তৃণমূল কংগ্রেসে খুব কম সংখ্যক তারা ভোটার হবেন। এবং শিক্ষিত সম্প্রদায় জানেন যে আলটিমেটলি ডেস্টিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশ তৈরি করে রেখেছেন। 5 বছরে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরির পরও সব জায়গায় কিন্তু ভোটের পার্সেন্ট তৃণমূলের সাংঘাতিকভাবে নামবে। এবং আমার নিজের ধারণা হাওড়া তো মারাত্মকভাবে নামতে চলেছে। আর হাওড়াকে এই ব্যবহার করার প্রবণতা, প্রসূন বন্দ্যোপাধ্যায় না হয়ে অন্য কোনো কাউকে প্রার্থী করলে হয়তো গুটিটা একটু অন্যরকম হতে পারত, কিন্তু সম্ভাবনা প্রবল এবার কিন্তু ডাক্তার রথীন চক্রবর্তী জেতার। আমি কোনো টিয়া পাখির মতো বিশেষজ্ঞ নই যে বিশ্লেষণ করে আপনাদের বললাম যে না, ডাক্তার রথীন চক্রবর্তী জিতে যাচ্ছেন, কিন্তু ইঙ্গিত, ট্রেন্ড, মিছিলের বহর, লোকের স্বতঃস্ফূর্ততা সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, হয়তো হাওড়াতে ডাক্তার রথীন চক্রবর্তী 1 লাখ ভোটের মার্জিনেই জিতে গেলেন। অসম্ভব কিছু নয়। ঝড় যেভাবে পশ্চিমবঙ্গে উঠেছে এবং বিজেপির আসন সংখ্যা যেভাবে পশ্চিমবঙ্গে বাড়ছে, স্বাভাবিকভাবে বাড়ার প্রবণতা যেদিকে, ডাক্তার রথীন চক্রবর্তী বিজয়ী হয়ে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি শুধু হাওড়ার মানুষের কাছে এই প্রতিবেদন শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করব, দয়া করে টেকিং ফর গ্র্যান্টেড, অর্থাৎ আমাকে যা দেবো আমি তাই গিলব, সেভাবে নিজেদের ব্যবহার হতে দেবেন না। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অকর্মণ্য, অপদার্থ, এরকম অলস টাইপের একজন সাংসদকে কেন আপনি ভোট দেবেন? কিসের জন্য আপনি ভোট দেবেন? এটা ভাবতে হবে হাওড়ার মানুষকে। কেন হাওড়ার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকাটা হাওড়ার মানুষের প্রাপ্য নয়। হাওড়ার অনেক মর্যাদা, সম্মান, ইতিহাস আছে। সেফিল সিটি হিসেবে হাওড়ার শিল্পায়ন একটা অন্য মাত্রায় ছিল। সেই হাওড়াকে এখন তোলাবাজদের স্বর্গরাজ্যে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়াতে বসেই, নবান্নের 14 তলায় বসে। এর বিরুদ্ধে রায় দিতে চলেছেন হাওড়ার মানুষ। দেখা যাক, শুধু প্রার্থনা থাকবে, আবেদন থাকবে, ঝেঁটিয়ে বিদায় করুন তৃণমূলকে। এবং হাওড়ার মানুষ এমন ঝাড়ু দিন যাতে পাল্টা 1 লাখের মার্জিনে অন্তত শেষ পর্যন্ত হারানো যায় এই অপদার্থ, অকর্মণ্য, অলস একটি ক্যারেক্টার যার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। ডাক্তার রথীন চক্রবর্তীর মতো মানুষ আপনারা নির্বাচনের পর যদি সাংসদ হিসেবে পান, কেউ বলতে পারে না যে আগামী দিনে হয়তো মোদিজির ক্যাবিনেটে হয়তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে গেলেন। খুব অস্বাভাবিক ছিল। সব কিছুই সম্ভাবনা, রাজনীতি একটা শিল্প, সব কিছুই সম্ভাবনার জায়গা। এমন অপরচুনিটি হাওড়ার মানুষ ছাড়বেন বিশ্বাস করি না। সেই বিশ্বাস হাওড়ার মানুষের প্রতি আছে। ভালো থাকবেন।